টেক নিউজের আবার একটা দুর্দান্ত এক্সাইটিং পর্ব নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে টেক নিউজে প্রথমেই আমরা হোয়াটসঅ্যাপকে দিয়ে শুরু করব। হোয়াটসঅ্যাপে গত মাসে প্রায় 70 লক্ষ অ্যাকাউন্টকে ব্যান করা হয়েছে, কারণ এই সমস্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো থেকে আপনাকে স্ক্যাম করার চেষ্টা করা হচ্ছিল। আর আজকের দিনে বেশিরভাগ স্ক্যামই যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন সেখানে হোয়াটসঅ্যাপ জড়িত রয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো একটা আনওয়ান্টেড লিঙ্ক আসছে, আপনি লিঙ্কে ক্লিক করছেন, আপনার ব্যাংক থেকে টাকা কেটে যাচ্ছে, বা আপনাকে সেখানে কিডন্যাপ বা বিভিন্ন ধরনের থ্রেট কল করে সেখান থেকে টাকা চাওয়া হচ্ছে। এমনকি ক্লোন ভয়েস করেও আপনার পরিচিত ব্যক্তির ভয়েসে আপনার কাছে কল করা হচ্ছে, দিয়ে টাকা ধার চাওয়া হচ্ছে। ব্যাস আপনি ধার দিয়ে দিচ্ছেন, ব্যাস হয়ে গেল। এইভাবেই টাকা স্ক্যাম করা হচ্ছে। সুতরাং হোয়াটসঅ্যাপ যারা ইউজ করছেন খুব সাবধানে ইউজ করবেন। সহজেই হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করলে তাকে বিশ্বাস করে নেবেন না। আর এই সমস্ত খবর সবার আগে জানার জন্য আপনি টেক বেঙ্গলিকে বিশ্বাস অবশ্যই করতে পারেন। লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন পরবর্তী টেক আপডেটগুলো দেখি। আইফোন 16 সিরিজ আসতে আর বেশি দেরি নেই, তবে আইফোন 16 সিরিজের সব থেকে মারাত্মক চেঞ্জ থাকছে কোথায় জানেন? হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো থাকছেই, আরও একটা জায়গায় মারাত্মক চেঞ্জ থাকছে, সেটা হচ্ছে ডিসপ্লে সেকশনে। বলা হচ্ছে ডিসপ্লে যে আমরা ডাইনামিক আইল্যান্ড দেখি, সেই ডাইনামিক আইল্যান্ড আগের জেনারেশন থেকে প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রেই কিন্তু ছোট করে দেওয়া হচ্ছে। এবং আইফোন 16 প্রো এবং আইফোন 16 প্রো ম্যাক্সের যে ডিসপ্লে বেজেল থাকবে সেটা নাকি ওয়ার্ল্ডের সব থেকে ন্যারো বেজেল হবে। এমনকি সেটা S24 আলট্রার থেকেও নাকি আরও কম হবে। মানে বুঝতে পারছেন, ডিসপ্লে একদম চরম লেভেলে করতে চলেছে। এবার দেখা যাক আইফোন মানে অ্যাপেল ডিসপ্লের ব্যাপারে অন্তত স্যামসাংকে হারাতে পারে কিনা। স্পেসিফিকেশন, ব্রাইটনেস, অনেক কিছু দেখার রয়েছে। গুগলের পিক্সেল সিরিজ নিয়ে যত না আলোচনা হয় তার থেকে অনেক বেশি সমালোচনা হয়। গুগলের পিক্সেল 8-এ ফোনটা দেখলেন যে কি বিভৎস দামে লঞ্চ হলো, সবাই সমালোচনা করে গেছেন। হ্যাঁ, তার একটা কারণ হচ্ছে যে কোনো রকম পেড রিভিউ আসেনি, কিন্তু আরও একটা মেন কারণ হচ্ছে গুগল সময়ের সাথে সামঞ্জস্য রেখে ঠিকঠাক স্পেসিফিকেশন ঠিকঠাক দামে অফার করতে পারছে না। আপনি যদি ঠিকঠাকভাবে দেখেন তাহলে দেখবেন স্যামসাং এর ফোন ওর থেকে দাম কম, অ্যাপেলের ফোনের দামও কিছু কিছু টাইমে ওর থেকে দাম কম হয়ে যাচ্ছে। সুতরাং গুগলের ফোন একটু ধামা চাপাই পড়ে যাচ্ছে। যাই হোক, গুগলের পিক্সেল 9 সিরিজের বেশ কিছু ফোনের খবর সামনে এসছে। তার মধ্যে গুগলের যে পিক্সেল 9 প্রো যে ফোনটা, সেখানে গুগল টেনসার G4 চিপসেট ব্যবহার করবে। হ্যাঁ, সেই চিপসেটটা আদপে আবার মাথা গরম করবে, কারণ AnTuTu বেঞ্চমার্ক দেখেই সেটা স্পষ্ট হয়ে গেছে। AnTuTu আসছে ওই 11 লাখের আশেপাশে। আর ফোনগুলো যখন ইন্টারনালি টেস্ট হচ্ছে বেশ কিছু জায়গায় ফোনগুলো কিন্তু থ্রটল করছে, অর্থাৎ ফোনগুলোতে পারফরমেন্সে বেশ কিছু প্রবলেম আছে। একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন মানে সেখানে এখন মোটামুটি কিছু না হলেও 18 লাখ থেকে 20 লাখ AnTuTu স্কোর আসা উচিত, কারণ 1 মিলিয়ন স্কোর তো এখন একটা মিড বাজেট স্মার্টফোনই পেরিয়ে যেতে পারে। সো দেখা যাক গুগল কিভাবে অপটিমাইজ করে, কি কি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার সেখানে ব্যবহার করে। বাদ বাকি খবর সময় মতো দিয়ে দেবো। অবশেষে নাথিং এর পরবর্তী স্মার্টফোনের টিজার কিন্তু রিলিজ হয়ে গেছে। অনেকেই বলছেন এটা নাথিং ফোন 3 হবে, তবে হ্যাঁ, বেশ কিছু সমালোচক রয়েছে তারা বলছেন নাথিং ফোন নয়, এটা CMF ফোন 1ও হতে পারে। CMF ফোন 1 যদি সেটাই লঞ্চ হয় তাহলে সেটা 20,000 রুপি নিচে লঞ্চ হবে, কিন্তু বেশিরভাগ মানুষ বলছেন না, এটা নাথিং ফোন 3 হবে, যেটা জুন মাসে না হলেও জুলাই মাস নাগাদ লঞ্চ করবে। আর ফোনটা সম্পূর্ণ স্পেসিফিকেশন, মোটামুটি 100% স্পেসিফিকেশন সামনে চলে এসছে। সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট থাকছে, তার উপরে 120 হার্টজের একটা অ্যামোলেড প্যানেল থাকছে। ডিসপ্লে বেজেল এবং চিন আগের জেনারেশনের থেকে আরও বেশি ন্যারো হবে, অর্থাৎ ডিসপ্লেও যথেষ্ট ভালো থাকবে। আর ডিসপ্লেটা স্যামসাং এর হবে। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। এর সঙ্গে সঙ্গে সেখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন থাকছে ডিসপ্লের ক্ষেত্রে। ব্যাক প্যানেলে গ্লাস থাকছে, এমনকি সেখানে বেশ কিছু আর্টিফিশিয়াল লাইট বা বেশ কিছু আমরা যে গ্লিপ লাইট পাই নাথিংয়ের পক্ষ থেকে, এবারও নাথিং ফোন 3 ডিজাইনে সেই গ্লিপ লাইট থাকবে। তবে হ্যাঁ, ডিজাইন কিছুটা চেঞ্জ হতে পারে, সেই ডিজাইন এখনও সামনে আসেনি। খুব তাড়াতাড়ি যদি সাবস্ক্রাইব করে রাখেন, কথা দিচ্ছি এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনাদের সাথে শেয়ার করে দেবো। কিন্তু তার থেকেও বড় কথা, এই স্মার্টফোনটায় ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা থাকবে। একটা OIS ক্যামেরা মেন ক্যামেরা হতে পারে, আর একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হতে পারে। কিন্তু আবার কেউ কেউ বলছেন এই যে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড নয়, এটা 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্সও হতে পারে। ওভারঅল দাম থাকবে কিন্তু ওই আগের জেনারেশনের মতোই 40 থেকে 45,000 রুপিতে। ওই মোটামুটি একটা মিড বাজেটে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হতে পারে। নাথিং ফোন 2 কিন্তু অতটা ঠিকঠাকভাবে পোষাতে পারেনি, কিন্তু দেখা যাক নাথিং ফোন 3 কি করে। এরপরে তাহলে ওপোর খবরে চলে আসি। আগামী 29 তারিখ ওপো লঞ্চ করতে চলেছে ওপো F27 Pro Plus। আর এই ফোনটার বৈশিষ্ট্য হচ্ছে এই ফোনটায় প্রথমবারের জন্য আমরা IP69 রেটিং দেখতে পাবো। এছাড়াও ওভারঅল স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। 30,000 রুপির প্রাইস ব্যাকেটে কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ করতে পারে। মিডিয়াটেকের Dimensity 7050, এছাড়াও ফুল HD প্লাস OLED ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 67 ওয়াটের চার্জার। তবে হ্যাঁ, এই ফোনটার দাম
25,000 হলেও ঠিক আছে, কিন্তু IP69 রেটিং যখন না, তখন দেখবেন আবার কোম্পানি এটা নিয়ে হাইপ তৈরি করবে, দাম বাড়িয়ে দেবে, তারপর 13 তারিখ লঞ্চ হোক, দেখা যাক রিভিউ আসে কি। এই সদ্য রিয়েলমি GT Neo 6T লঞ্চ করলো, আর 20 তারিখ রিয়েলমি GT Neo 6ও লঞ্চ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর দিয়ে। মোটামুটি স্পেসিফিকেশন একই থাকবে, শুধুমাত্র প্রসেসরটা আলাদা হবে। কিন্তু এই সমস্ত ফোন ছেড়ে দিলেও রিয়েলমি GT7 Pro খুব তাড়াতাড়ি নাকি লঞ্চ করতে চলেছে। তবে হ্যাঁ, প্রথমে চাইনিজ মার্কেটে লঞ্চ করবে, আমাদের দেশগুলোতে আসতে একটু টাইম লাগবে, কিন্তু আদপে ফোনগুলো কিন্তু বেশ ভালো হতে পারে, ফ্ল্যাগশিপ কিলার তকমা দেওয়া যেতেই পারে। কারণ এখানে প্রথম কথা যে পেরিস্কোপিক জুম লেন্স থাকবে, এটা 100% কনফার্ম। আজকে শোনা যাচ্ছে সেখানে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে। সো এই সমস্ত জিনিস আমরা ফ্ল্যাগশিপ ফোনে দেখতে পাই, তো রিয়েলমি দিলে ভালো কথা। HMD গ্লোবাল ঠিক করতে পারছে না তারা নোকিয়ার নামে স্মার্টফোন লঞ্চ করবে না HMD গ্লোবালের নামে স্মার্টফোন লঞ্চ করবে। তবে হ্যাঁ, একটা স্মার্টফোন তারা দেশীয় মার্কেটে লঞ্চ করতে চলেছে, কিন্তু সেই স্মার্টফোনটা মডেল নাম্বার কি হবে জানা যায়নি। তবে হ্যাঁ, স্পেসিফিকেশন মোটামুটি সামনে চলে এসেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 2 চিপসেটের পাশাপাশি 108 মেগাপিক্সেলের একটা OIS ক্যামেরা থাকছে, 12GB র্যাম, 256GB ইন্টারনাল মেমোরি থাকছে। মোটামুটি ধরে রাখতে পারেন 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের আশেপাশে ফাস্ট চার্জিং, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এই ধরনের একটা স্পেসিফিকেশন থাকবে। দাম হতে পারে 40,000 রুপির আশেপাশে। তো সেক্ষেত্রে এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 2 দিয়ে 20,000 রুপিতে বা 21,000 রুপিতে মোটরোলা Edge 50 Fusion অলরেডি অ্যাভেলেবেল। রিভিউটা দেখা হয়নি নিশ্চয়ই, আই বাটনে লিঙ্ক আছে, পারলে একবার মোটরোলা Edge 50 Fusion'ের রিভিউটা দেখে নেবেন। মিড বাজারের সব থেকে সেরা ফোন। যাই হোক, আপনারা যদি মানে ডবল দামে নোকিয়ার ফোন লঞ্চ হয়, তাহলে কি কিনতে আদৌ ইন্টারেস্টেড হবেন? এই ফিডব্যাকটা অবশ্যই জানাবেন, আমাদের জানাবেন। স্যামসাংয়ের পুরনো স্মার্টফোনে আবার নতুন ধরনের আপডেট। হ্যাঁ, স্যামসাংয়ের বিভিন্ন পুরনো স্মার্টফোন, তার মধ্যে A73, A72, A54, A53, A52, বাদবাকি এখানে F সিরিজের ভেতরে F54, F14, M সিরিজের ভেতরে M54, M23, এই সমস্ত যে পুরনো ডিভাইসের লিস্টগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম, এই ফোনগুলোই কিন্তু One UI 6.1 এর সাথে Android 14 এর আপডেট আসা শুরু হয়ে গেছে। সো ওভারঅল আপনার ফোনে যদি আপডেট আসে, যদি নাও এসে থাকে, তাহলে সেটিংসে গিয়ে আপডেট ব্যাপারটা একবার চেক করে নেবেন। যদি আপডেট এসে থাকে, অবশ্যই নিঃসন্দেহে আপনি আপডেট করে নিতে পারেন, কোনো রকম ভয় নেই, কারণ প্রত্যেকটাই স্টেবল আপডেট রোল আউট করা হয়েছে। আর হ্যাঁ, নতুন বেশ কিছু ফিচারও অ্যাড করা হয়েছে। তবে হ্যাঁ, এই সমস্ত ফোনগুলোয় কোনো রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার কিন্তু নেই। এরপরে সবশেষে একটা টেকনিক্যাল ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করবো, আর প্রত্যেকটা টেক নিউজে এখন থেকে আমি এই ধরনের একটা ফ্যাক্ট শেয়ার করার চেষ্টা করবো। যাই হোক, বিভিন্ন ধরনের সিকিউরিটি রিসার্চার ফার্মের যা বিশেষজ্ঞরা রয়েছেন, সেই বিশেষজ্ঞরা রেকমেন্ড করছেন আপনি একবার হলেও সপ্তাহে আপনার স্মার্টফোনটা রিস্টার্ট করুন। রিস্টার্ট হলে আপনার স্মার্টফোনে যদি কোনো রকম স্প্যামওয়্যার অ্যাটাক হয়ে থাকে, বা কোনো সময় র্যানসামওয়্যার হলো, বা কোনো সময় কোনো ভাইরাস ঢুকলো, সেইগুলো অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি সেগুলো অনেক সময় ঠিকঠাক কাজ করে না, ফলে আপনার ফোনটা হ্যাক হয়ে গেলে আপনি কিছুটা হলেও সেফ থাকতে পারবেন। আর আপনি এতদিন মানে সপ্তাহে একবারও কি আপনার ফোন রিস্টার্ট করতেন, বা সপ্তাহে কতবার করতেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে যখন যাচ্ছেন, 1,500 লাইক করা সম্পূর্ণ টার্গেট কিন্তু দাদা আপনার। ছোটো ভাই হয়ে থাকলে এটা আপনি পুষিয়ে দিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।